জীবনটা পাটিগণিত না, বলে 30-এর 4 ভাগ 7.5 নয়, কারণ আমি 7.5 নেব না। আমি ওই যেটা লিখেওছি মাঝে মধ্যে ফুল কাটবো, মাঝে মধ্যে মানে কথার মাঝখানে না, 3 জনের মাঝখানে 2 বার ফুল কাটবো। 3 মিনিট হলো। এবারের সাহিত্য সমারোহে আমি ওদেরকে যখন প্রস্তুতি চলছিল ভাবনা চিন্তায় ভাবছিলাম যে শিশু কিশোর সাহিত্যর উপরে একটু যদি আলো ফেলা যায়। এই যে মানে শিশু কিশোর সাহিত্যের উপরে আলো ফেলা যদি যায় এই মর্মে ভাবতে হচ্ছে। এটাই বোধহয় আজকের যেটি আলোচ্য বিষয়, যে বাংলা শিশু কিশোর সাহিত্যের ধারা কি ক্ষীয়মান, তার শেষে একটা জিজ্ঞাসা চিহ্ন আছে। জিজ্ঞাসা চিহ্ন আছে মানে একটা উত্তর আছে। উত্তর তো কোনো প্রশ্নেরই জীবনে একটা মাত্র থাকে না, বা দুটো মাত্র থাকে না। যদি হ্যাঁ হয় তারও সেখানে শেষ হয় না, না হয় একমাত্র তুমি কি আমাকে ভালোবাসো। এটা এই কথাগুলো দিয়ে খুব বিশ্রী গান আছে, ওইটা কেউ গিয়ে উঠবে না। মানে এই একটা মাত্র প্রশ্নেরই উত্তর হ্যাঁ বা নাতে হয় বলে চুপ করে দেওয়া যায়। বাকি কোনো প্রশ্নেরই উত্তর শুধু হ্যাঁ বা না বলে চুপ করে যাওয়া যায় না। তা এই যে আজকে আমাদের শিশু কিশোর সাহিত্যের ধারা কি ক্ষীয়মান মর্মে একটা আলোচনা পেতে বসে আমরা যখন ভাবলাম কারা কারা বলতে পারে, আমি খুব বিস্ময়ের সঙ্গে লক্ষ্য করলাম শুধু এই কিশোর সাহিত্যিক বা শিশু সাহিত্যিক বলে আজকে আর কেউ নেই। আমরা সুনির্মল বসু জানতাম এই সেদিন পর্যন্ত, মানে আমার ছোটবেলাতেও, আমার ছোটবেলাটা খুব সেদিন অনেকদিন, তা নির্মলেন গৌতম জানতাম, হ্যাঁ শৈলেন ঘোষ জানতাম, স্বপন গুরু জানতাম। এইরকম এখন ওই মাঝে মাঝে গিয়েছিল ওপাড়ার প্রাঙ্গণের ধারের মতন করে সব সাহিত্যিকই বা কবি শিশু কিশোরদের জন্যও লেখেন, মানে অনেকেই লেখেন, যারা লেখেন তারা ওরকম ভাবেই লেখেন। তা এইটাই বোঝাই যাচ্ছে এমন কিছু মানে ক্রিপ্টিক ল্যাঙ্গুয়েজে ব্যাপারটা দেওয়া নেই। অতএব শুরু করি। আমি একদম আমার ডান পাশে অনির্বাণ বসু, তাকে দিয়ে শুরুটা করতে চাই, যে এই বিষয়ে তার কি মনে হওয়া। সবসময় প্রতিনিধি যারা সবাই সব থেকে আগে এসছে তারা অগ্রাধিকার বলে কেন? আগে তো আমি শুভ সন্ধ্যা। সাহিত্য সমারোহের সঙ্গে যুক্ত সংশ্লিষ্ট সকলকে যথাযোগ্য স্থানে যথাযোগ্য সম্ভাষণ। আমি প্রথমে একটা ডিসক্লেমার দিয়ে দিই, আমি শিশু কিশোর সাহিত্যিক অনির্বাণ বসু নই, যার লেখা আনন্দমেলায় মাঝে মধ্যে পেলাম। দ্বিতীয়, সম্পূর্ণ এই আলোচনার বাইরে শুরুর কথা, মানে যিনি বলছিলেন তাকে দেখতে পাচ্ছেন, তিনি বেরিয়ে গেছেন হয়তো, তিনি বলেছিলেন ভাষা সন্ত্রাস দেখলে তার সমস্যা হয়। আমি এত ফাসিস্ট নই। শুধু তার কণ্ঠে, এবং তিনি প্রচুর বিবৃতি দিচ্ছেন, তার কণ্ঠে বিষবৃক্ষ শব্দটা শুনে কানে লেগেছে। ওটা বিষবৃক্ষ, ক্লাস 8-এর স্যার ম্যাডামরা শেখান। শিশু কিশোর সাহিত্য নিয়ে আমি আমার পাঠের কথা থেকে শুরু করি। আমি যখন স্কুলে পড়তাম, আমি সৌভাগ্যক্রমে একটি দুর্দান্ত স্কুলে পড়েছি। তার আরো একটি ভালো বিষয় ছিল, একটি আজব লাইব্রেরি ছিল। সেখানে বেশ কিছু আলাদা করে স্বাভাবিক স্কুলের আমাদের হস্টেল, সেখানে অন্য কোনো বই থাকবে না। আমি একটা বই নিয়ে এসেছিলাম এবং পড়তে শুরু করেছিলাম, আরো অনেক বই যেমন পড়ি সেই রকম। আমি সেই গল্পটি ধরিয়ে নিচ্ছি আর কি নিজেও। একটি অভিজাত পরিবার, সেই অভিজাত পরিবারের 3 শরিক, ধরে নিলাম 3 শরিক, আর বেশি দূর যাচ্ছি না। এক শরিকের মেয়ে হয়েছে, কন্যা সন্তান জন্মানোর পর স্ত্রী আর নতুন করে সন্তান সম্ভব হতে পারবেন না। দ্বিতীয় শরিক কোনো সন্তান নেই, হবে না। এবার তৃতীয় শরিকের
এটি পুত্র সন্তান জন্মেছে। তাদের পরিবারের নিয়মে পরবর্তীকালে সেই পুত্র সন্তানটি যাবতীয় সম্পত্তির উত্তরাধিকারী। এই জন্য ওই যে বড় শরিক তারা ওই ছোট পুত্র সন্তানটিকে নিয়ে অন্য ঘরে চলে যায় যেখানে আর কেউ নেই। এই পুত্র সন্তানটির মুখে অস্ত্রোপচার করে এবং এই অস্ত্রোপচারটা করবার ফলে যেটা হলো, তার মুখটা একটু মুখ বেদানটা সারাক্ষণ হয়ে থাকলো। এবার বয়স বাড়ছে, তার শরীর বাড়ছে, মুখটা সেরকমই আছে। মানে কিরকম, ছেলেটির যখন দুঃখ হয়, কষ্ট হয়, ছেলেটি কাঁদে, ছেলেটির চোখে জল, মুখে হাসি। এবার এই লেখাটা লিখেছিলেন ভিক্টর হুগো, দ্য ম্যান হু লাভস। ভয় পেয়েছিল যখন এই বর্ণনাটা পড়েছিলাম, ভয় পেয়েছিলাম, ছোট। এবার আজকে আমি ভাববার চেষ্টা করি, আজকের দিনে যারা শিশু কিশোর সাহিত্য বলে বাজারে যেগুলোকে চালানোর চেষ্টা হয়, সবার ক্ষেত্রে বলছি না, ব্যতিক্রম আছে বলে আমি এখন যেটা বলছি সেটা নিয়ম। সেটা হচ্ছে শিশুদের ভয় পাওয়ানোর থেকে হাসিটা বেশি চলে আসে। এক কারণ যেমন ভাবে তারা ভয়টা পাওয়াতে যায়, সেটা যে কারোর হাসি পাবে। কিছু তন্ত্র, থ্রিলার, এগুলোকে শিশু কিশোরের মধ্যে ঢোকানোর একটা প্রবল চেষ্টা চলছে। এবার পৃথিবীর ইতিহাসে এখন অব্দি যে ইতিহাস আমরা দেখে এসেছি, কখনো কখনো এরকম সময় আসে যখন এই জাতীয় ষড়যন্ত্রগুলো চলে, এতে খুব ঘাবড়ে গেলে হয় না। আমাদের দেশে, আমাদের ভাষাতে এই 60-এর দশকে এরকমটা হয়েছিল, যখন গোটা দেশ খেতে পায় না, চরম বেকারত্ব। ঠিক সেই সময় প্রচুর পুরাণের কাহিনী, প্রচুর থ্রিলার এরকম লেখা হতো, ছিল, একদমই ছিল। সেই সময়টা সাহিত্যে বেশি দিন থাকে না, কিন্তু মাঝখানে যে গ্যাপটা হয়ে যায়, এটা একটা সমস্যা তৈরি করতে পারে পরবর্তী আবার শুরুর ক্ষেত্রে। যে কোনো সাপ্লাই লাইন মাঝখানে কেটে গেলে পরে শুরুতে একটা খানিক স্থবিরতাত্ব জন্ম দেয়। এইটা 1 নম্বর আশঙ্কা আমার। 2 নম্বর, এটা নিয়ে আমার সঙ্গে রিজুদার এর আগেও একবার একটি অনুষ্ঠানে কথা হয়েছিল। আমি আজকের এই 4 আগস্ট 2024 এই তারিখে দাঁড়িয়ে আমি নিজে খুব আশঙ্কিত ব্যক্তিগতভাবে। সেটা হচ্ছে আজকের দিনে যখন আমাদের কৌতূহলের উপাদানগুলো মরে গেছে, আমাদের কৌতূহল নেই, আমাদের বিস্ময় বলে কিছু বেঁচে নেই। কেউ কেউ বিস্মিত হন, সেই অপার সারল্য ভালো, আহাহু করবার জন্য ভালো, জীবনে ভালো না। সেখানে দাঁড়িয়ে একজন কিশোরী, বলছি আমি, শিশু বলছি না, টিনেজ, এই বয়ঃসন্ধি কিশোর দশা, এর হাতে একটা মোবাইল আছে, আর একটু উপরে উঠলে ট্যাব আছে, সে তো সব জানে গেছে। বিষয়টা দেহ, এটা আমার দায় নয়, এটার দায় তাদের, এই লড়াইটা তাদের অনেক কঠিন যারা শিশু কিশোর সাহিত্য লেখেন। আমি এই দুটো আশঙ্কা কথা বললাম, আর ছোট ছোট দুটো ঘটনা, তার সঙ্গে একটা বাজার যুক্ত আছে। আমি নিজে বিশ্বাস করি, এখানে যারা আছেন এবং উল্টো দিকেও যারা বসে আছেন, আপনারা সবাই বিশ্বাস করেন যে পৃথিবীর সেরা যে শিশু সাহিত্যগুলো যেগুলোকে বলা হয়, তার থেকে বড় সাহিত্য আর হয় না। গুপি গাইন, বাঘা বাইনের থেকে বড় যুদ্ধ বিরোধী সাহিত্য আমি পড়িনি। এবার বাজার, কেন আমি এই কথা ইচ্ছে করে বললাম, গুপি গাইন, বাঘা বাইনটা আপনাদের মস্তিষ্কে থাকবে, স্মৃতিতে আছে, সেটা উঠে আসছে। এর পাশে আমি দুটো টেক্সট, আপনারা, আমি নিশ্চিত একটি টেক্সট তো আমরা সবাই পড়েছেন এখানে যারা আছে, আরো একটিও হয়তো সবাই পড়েছে। প্রথম টেক্সটের নাম পথের পাঁচালী। আচ্ছা, পথের পাঁচালীতে এমন কিছু আছে, 3টে ভাগ আছে, বল্লালি বালাই, আমাটির ভেপুর, অক্রুর সংবাদ, এমন কিছু আছিল গোটা উপন্যাসে
যেখান থেকে একটা আমাটির ভেবু খাবলে বের করে ওটাকে কিশোর সংস্করণ বলতে হয়? নেই। আমি দীর্ঘদিন অব্দি জানতাম, যতদিন না পড়েছি, যে বিভূতিভূষণের অনেক উপন্যাসের মধ্যে আমাটির ভেবু আর একটা উপন্যাস। ঠিক এরকম একটা, মানে এটা তো পুরো জানতাম, পড়িনি। আমরা সেই একটা বিচ্ছিরি সময় যখন কলেজে 11-12 পড়ানো হতো, আমি মাধ্যমিকের পর কলেজে ভর্তি হয়েছি, হস্টেলে বন্ধুদের থেকে নিয়ে 3টি বই একদম ঝাড়া করে ফেলেছি, একটি ট্রিলজি। উত্তরাধিকার, কালবেলা, কালপুরুষ। মানে তখন যা হয় ওই বয়সে এরকম বই পড়লে সমস্যা হয়, আমারও হয়েছে। আমি খুঁজে বেড়াচ্ছি, সাত কামন করে ফেলেছি। না ঠিক এটা এরকম না, একটু অন্যরকম, ঠিক আছে। বই মেলায় যেতাম, আমাদের হোস্টেল থেকে 2 দিনের জন্য অ্যালাউ করতো বই মেলায়। কিছু তো কেনার নেই, বই দেখারও নেই, ক্যাটালগ নিয়ে আসা। ক্যাটালগ মেলাতে মেলাতে দেখছি যে একটি বই, মিত্র ঘোষ, নাম করেই বলছি, মিত্র ঘোষ প্রকাশনের উত্তরাধিকার, আরো অনেক বই, সমরেশ মজুমদারের একটি উপন্যাস, তার নাম 40 টাকা বা 60 টাকা দাম ছিল তখন, আজ থেকে 23-24 বছর আগে। উপন্যাসটার নাম অনি। এবার আমিও খুব গদগদ হয়ে আমাদের সেই হস্টেল লাগোয়া যে মফস্বলে হস্টেল, সেই মফস্বলের একটি বইয়ের দোকানে অর্ডার দিয়েছি। যত সময় বইটা এসছে আমিও নিয়ে চলে এসেছি হস্টেলে, যে পেয়ারটা হবে, খণ্ডন হবো, শেষ হবে, আমি বই খণ্ডন শুরু করবো। যথারীতি বইটা হাতে নিয়ে পড়তে শুরু করেছি। বিশ্বাস করুন 2 পাতাও পুরো শেষ করিনি, পড়েছি আমি। এই উপন্যাসটা এই নামে পড়িনি, কিন্তু আমি এই উপন্যাসটা অন্য নামে পড়েছি। উপন্যাসটা শুরু হচ্ছে স্বর্গছেড়া গ্রাম দিয়ে। উত্তরাধিকার উপন্যাসে ওটা কিশোর সংস্করণ। মানে এখানে সবাই প্রাপ্তবয়স্ক, বলতে অসুবিধা নেই।